আজকে এই মুহূর্তে আপনারা যখন ভিডিওটি দেখছেন, জাস্ট তার অল্প কিছুক্ষণ পরে আপনার জানাজার শেষে শায়িত হতে যাচ্ছেন বাংলার সূর্য সন্তান আমাদের তোফায়েল আহমদ ভাই। উনি গতকাল দুপুরে ৩টায় মারা গিয়েছেন। ঢাকাতে একটা জানাজা হয়েছে, সেখানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে পুলিশ লাঠিচার্জ করেছে, অনেককে গ্রেপ্তার করেছে। আজকে বরিশালের ভোলায় ওনার শেষ জানাজা এবং তারপরে উনি শায়িত করা হবেন পারিবারিক কবরস্থানে। তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণের জন্য আসলে এটা একটা বেদনার দিন যে ওনার মতন একজন রাজনৈতিক নেতা, যিনি কিনা 1971 সালে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ওনার শেষ বিদায় যাত্রা। জানি না ওনাকে শেষ বিজয়তে সেই গার্ড অফ অনার বাকি সম্মানটুকু দেওয়া হবে কিনা, এটা আমরা সব জেনে যাব। আর 6-7 ঘন্টার ভেতরেই সব কি হচ্ছে, ভোলাতে কি হচ্ছে, সবকিছুই। তো এর মধ্যে আপনারা থাম্বনেল এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ আমি কি বললাম, যে ছাত্রলীগ মিছিল করছে আর জনগণ সাহায্য করছে। এই কথাটা আসলে আমার না, এই কথাটা পুলিশের মহাপরিদর্শক সাহেবের কথা। আজকে না, এটা গতকাল রাতেই এই কথাটা উনি বলেছেন। এটা হচ্ছে যে আপনার গতকাল দিনের বেলায় আপনারা জানেন যে চট্টগ্রামের জিইসির মোড়ে ওমরগনি এমইএস কলেজের একটা সর্ববৃহৎ মিছিল হয়েছিল, যে মিছিলটা এ যাবৎকালে 2 বছরের ভিতরে সর্বোচ্চ জনসংখ্যার একটা মিছিল। প্রায় 2-3 হাজার ছেলে পেলে ছিল, তারা ব্যাপক মিছিল করেছে। যে মিছিলটা, যেটা আমার পেছনে আপনারা এখন মিছিলটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্য বেশ কয়েকটা মিছিলই আপনারা দেখতে পারবেন ছোট ছোট করে। এই মিছিলগুলো হচ্ছিল। তো এই মিছিলগুলো হওয়ার পরে সাথে সাথে সারা চট্টগ্রামে আপনার রেড অ্যালার্টের মতো জারি হয়ে যায়। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? কারণ চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র যদি বলি আমরা, নিউ মার্কেট মোড়ের চেয়ে আরো বেশি জমজমাট হচ্ছে যে আপনার 1602 নম্বর গেট থেকে জিএসির মোড়। সার্বক্ষণিক দুই পাশে হাজার হাজার পাবলিক এমনি থাকে, মার্কেট, অফিস, আদালত সব। ওই জায়গায় দিনের বেলা এই সাহস নিয়ে ব্যানার ধরে ওমরগনি এমইএস কলেজ লেখাই মিছিল। তবে ছোট ভাই যারা আছেন, যারা 20-25-30 বছর বয়স, তারাও হয়তো অনেকেই ওমরগনি এমইএস কলেজ কি জিনিস দেখেন নাই। চট্টগ্রাম শহরের ওমরগনি এমইএস কলেজ এমন একটা সময় এমন ছিল যে সারা চট্টগ্রামের সমস্ত পুলিশ এবং বিজিবি দিয়ে ঘেরাও করে কলেজের ভেতরে ঢুকতে পারে নাই। ছাত্রলীগ এত শক্তিশালী ছিল বিএনপির আমলে এসি ডিসি সব আইনা দাঁড় করাই দিছে, ঢুকতে পারে নাই। এত শক্তিশালী অবস্থান ওমরগনি এমইএস কলেজে ছাত্রলীগের ছিল। তেমনি সিটি কলেজ ছিল, ইসলামিয়া কলেজ ছিল, কমার্স কলেজ ছিল। শহরের মধ্যে ম্যাক্সিমাম কলেজগুলোই ছাত্রলীগ সমর্থক, ছাত্রলীগের হাতেই ছিল। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল, পড়ালেখা করতো স্টুডেন্ট, ওখানে ভর্তি হতে নেই, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু ওখানে চলতো। সুতরাং এটা সেই ওমরগনি এমইএস কলেজ। আমি অবাক হইনি আজকে এই হাজার খানিক ছেলেরা যখন ওমরগনি এমইএস কলেজের মিছিল করছে, আমি অবাক হইনি। তবে আমি একটু ব্যথিত হয়েছি যে এই মিছিলে তো আরো বড় হওয়ার কথা ছিল, 10-15 হাজার ছেলে পেলের মিছিল হওয়ার কথা ছিল। কারণ এটা ওমরগনি এমইএস কলেজ বলে কথা, এটা একটা বিশাল ইমেজ আছে এই কলেজ ছাত্রলীগের। এই কলেজের আশপাশের এরিয়া সবগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ সমর্থন করে এরকম পরিবারগুলো থাকে এইখানে। কারণ এখানে কোনো চাঁদাবাজি কোনো কিছুই হইতো না, যার কারণে এটার এত পপুলারিটি ছিল। সেই কলেজ আজকে মিছিল করেছে, এরপর আনোয়ারায় মিছিল করেছে। এরপরে আপনারা জানেন যে আমাদের নেতা যখন জানাজা হলো, এরপর ওখানে মিছিল হয়েছে। তাহলে সারা দেশে প্রায় 10-12টা মিছিল হয়ে গেছে আজকে একদিনে। এর জন্যই সন্ধ্যার পরে নাকি 9টার দিকে জরুরি বৈঠক বসে, সেখানে ঢাকা ডিভিশন, চিটং ডিভিশন, রাজশাহী, খুলনা সব ডিভিশনের পুলিশ প্রধানরা আপনার
অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং পুলিশের মহাপরিদর্শক যুক্ত হয়েছিলেন। সেখানে সমস্ত পুলিশ অফিসাররা বলছিলেন যে স্যার এখানে আসলে কি করা যাবে, ছাত্রলীগ মিছিল করতেছে কিন্তু পাবলিক আম জনগণ ওদের হেল্প করতেছে, তো এইভাবে যদি জনসাধারণ হেল্প করে তাহলে এটাকে তো ঠেকানোর সমস্যা। তা জনগণ কিভাবে হেল্প করে? স্যার দেখেন আপনার আমাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেন, এই ছাত্রলীগের ছেলেরা মিছিল করার পরে হঠাৎ করে কোত্থেকে টেম্পো আসতেছে, ট্যাক্সি আসতেছে, সিএনজি আসতেছে, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এর আস্তে গাড়ি থামাইতেছে, 2-4 জন করে উঠাইতেছে, ভাইগে চলে যেতেছে, স্যার এদিকে ওদিক চলে যেতেছে, আমরা ধরতে পারতেছি না। এটা পুলিশ প্রশাসন বলতেছে। তো এতদিন আমরা যেটা বলতেছিলাম যে মিছিল আমরা করি বা আমরা যাই করি, বাংলাদেশের আম জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে, ফেরত আনতে চাচ্ছে, শেখ হাসিনাকে চাচ্ছে। তারা বুঝে গেছে যে শেখ হাসিনাই আপনজন, এখানে অন্য আর কিছু নাই। যার কারণে এখনই যখন ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগ যে কোনো জায়গায় মিছিল করে, তখন আপনাদের আপনার 20 জন কিন্তু রাস্তার আশপাশ থেকে আরো 50 জন এসে তালি বাজানো শুরু করে, ওরাও আপনাদের মিছিলে যোগ দেয়। আবার যখন মিছিল শেষ হয় তখনই আবার তারাই অনেক সময় ট্যাক্সি, অনেক সময় রিক্সা, বেশ কিছু লোকের সাথে আমি কথা বলছি, ওরা বলতে ভাই ভাড়া নাই, বাসে ভাড়া নেয়, বলে যে ভাড়ার দরকার নাই, যেই স্টপে দাঁড়ানোর কথা হয়তো তাদেরকে যেখান থেকে হাত দেওয়ার পরে যেখান থেকে তুলছে তারপরে একটু পরে যায় থামার কথা, বাস সেখানেও থামে নাই, অন্য জায়গায় নিয়ে থামাই দিছে, চলে গেছে পোলাপাই। এই অবস্থা। ট্যাক্সি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার, এরাও নাকি উঠাই নিয়ে উল্টাপাল্টা ঢুকে যাচ্ছে, মানে বাঁচাইতেছে লোকজনরে, উল্টাপাল্টা ঢুকে যাচ্ছে মানে বাঁচাচ্ছে। ধরেন যাইতে হবে আমার নিউ মার্কেটের দিকে, সে নিউ মার্কেটের দিকে না যাইয়া সে চলে গেছে টাইগার পাসের দিকে, একটা এক্সাম্পল। এইভাবে বাঁচাচ্ছে। তো এটা হচ্ছে পাবলিক এর ভালোবাসা। পাবলিক আস্তে আস্তে বেরিয়ে আসছে, কারণ পাবলিক চায় কি যে একটা কোনো আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ দাঁড়াক, আওয়ামী লীগ দাঁড়ানোর সাথে সাথে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জনতা পেছনে দাঁড়িয়ে যাবে। কারণ ওরা জানে যে এই দেশের উন্নয়ন, গরিবের খাদ্য বস্ত্র বাসস্থান বা অন্ন বস্ত্র বাসস্থান, এগুলোর জন্য যদি কেউ থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ, সেটা হচ্ছে শেখ হাসিনা। সুতরাং এই জন্যই মানুষের ভালোবাসায় এই অবস্থা। আপনি সারা বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা দেখেন, এখন গত 2 বছরের ত্রাহি অবস্থা। এখন তো ফ্লাইওভারগুলো এখনো ঠিক আছে, চলতেছে, মানুষ চলছে। সুতরাং মানুষ যে উন্নয়ন আওয়ামী লীগ সরকার করে গেছে, শেখ হাসিনার সরকার করে গেছে, সেই উন্নয়ন আর কেউ আগামী 50 বছরে করতে পারবে না। সুতরাং মানুষ জানে ইনকাম, রুটি রুজি শেখ হাসিনা, এটা মানুষ বুঝে, এই জন্যই জনগণ তাদেরকে হেল্প করছে। আর সেইটা এখন যে পুলিশের বোধগম্য হচ্ছে, যার কারণে পুলিশ আজকে জরুরি বৈঠকে বলছে যে মিছিল করে ছাত্রলীগ, সহযোগিতা করে আম পাবলিক। এটা পুলিশের ভাষ্য। এই কথাটা আমি আজকে বলছি, দেখবে যে কালকে সকালবেলা বা কালকে বিকালবেলা অনেক পত্র পত্রিকায় আসবে যে পুলিশের ভিতর থেকে এই কথাটা বের হচ্ছে। সুতরাং এইটা কোনো ছোট বিষয় না। আর আমার ভাইয়েরা যত বেশি এখন মিছিল করবেন, মিছিল যত বড় হবে, সাহস যত দেখাইতে পারবো, ততই ওরা ভয় পাবে। এবং আজকে একটা মিছিলে, একটা ভিডিও আমি দেখছেন আপনার, একটা মিছিলে দেখলাম যে আমি যেটা আজ থেকে 1 বছর আগেও বলছিলাম ছেলেপেলে, যে আপনার শার্ট পরেন, শার্টের ভিতরে একটা হাফ গেঞ্জি পরেন বা গেঞ্জির উপরে শার্ট পরেন। কারণ কি, মিছিল করে যখনই মিছিলটা শেষ হবে চাট করে শার্টটা খুলে ফেলেন, আপনার গেঞ্জি আছে। কারণ কেউ যদি টার্গেট করে যে হলুদ শার্ট পরা, তাহলে সে যখন সাদা শার্ট দেখবে সে আর বুঝতে পারবে না যে এত দ্রুত কি হয়েছে। আজকে সেম কাজটা করছে। নেক্সট টাইম এই কাজটা যত দ্রুত করবেন তত ভালো। নেক্সট টাইম আরেকটা কাজ করতে হবে, প্যান্টের ভেতরে লুঙ্গি পরে রাখতে হবে, আন্ডারওয়্যার পরার দরকার নাই, লুঙ্গি চাট করে প্যান্ট খুললেই তো আপনি লুঙ্গি পরা ব্যক্তি, পলিথিন এটা রাখেন পকেটে, পলিথিনের ভিতরে প্যান্ট ঢুকিয়ে ফেলাইলেন, হাইটটা চলে গেলেন, কোনো সমস্যা নেই, কেউ দেখতো না, কেউ বুঝতো না। এগুলো হচ্ছে টেকনিক, কিভাবে মিছিল। আর আজকের যে তোফায়েল ভাইয়ের জানাজার পরে জয় বাংলা স্লোগান শুনে পুলিশ যে সেখানে, ঘটনা হচ্ছে জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ না, বা আমি ধৈর্য নিলাম ঠিক আছে নিষিদ্ধ কোনো স্লোগান, কিন্তু এই যে ছাত্রলীগ ভাইদেরকে ধরা হচ্ছে, যুবলীগ আওয়ামী লীগের ভাইদেরকে মিছিলের কারণে ধরা হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে ধরা হচ্ছে, ভাই এই মিছিল থেকে তো কোনো ভাঙচুর হচ্ছে না, দেশের কোনো সম্পদের ক্ষতি করা হচ্ছে না, রাস্তায় কোনো পুলিশে মারা হচ্ছে না, কাউকেই তো কিছু করা হচ্ছে না, তাইলে ধরা হবে কেন? পুলিশ প্রশাসনকে বলি, আপনাদের 3,500 ভাই মারা গিয়েছিল, যেটার জন্য আমরাই এখনো কথা বলি।
যেটার ব্যথায় আমরা ব্যথিত। সুতরাং আপনারা দেখেন যে আপনার ঘরে লাশ রেখে আপনি আসছেন আমাকেই ধরতে, যারা আপনার লাশের দাফন কাফন করবে, যারা আপনার লাশের জন্য প্রতিবাদ করবে, তাদেরকে আপনারা আসছেন ধরতে। সুতরাং এইভাবে ধরে কতদিন? এক সময় হয়তো এরাই বিগড়ায় যাবে, আপনাদের উপর শুরু হবে, তখন কিন্তু আর ঠেকাইতে পারবেন না। শেখ হাসিনা শুধুমাত্র বলছে আমি 6 মাসের ভেতরে আসব ইন্টারভিউতে, তাতেই যদি ছাত্রলীগ যুবলীগের এই অবস্থা হয়, যেদিন উনি ভিডিওতে এসে বলবেন যে আমি আসছি, রাস্তা দখল করো, সেই দিন কি অবস্থা হবে? কোথায় পালাবেন প্রশাসনের এ ভাইয়েরা? প্যান্ট লুঙ্গি ঠিক থাকবে? আন্ডার প্যান্ট থাকবে তো পরনে, নাকি সেটাও ফালাইবেন? মনে রাখেন। আর এই যে আজকে যে এখন যে চিটংয়ের যা চালাচ্ছেন, বা গতকাল সারা রাত আপনারা যেটা করেছেন, যে পুরো ভোলা শহরের বিভিন্ন জায়গায় বাড়িঘরে যেয়ে যে হুমকি দিচ্ছেন জানাজায় না যাওয়ার জন্য, এইটার র্যাশ, এইটার ফল কিন্তু আপনারা দিবেন। আর সেটা যে দিবেন এটা লিখে রাখেন, এইটার ফল দিবেন। মনে করেন না যে তখন যে হা 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 আমরা গত 5ই আগস্টের পরে আমাদের হাজার হাজার পুলিশ মারা গিয়েছিল, আমরা সেই পরিবারের সন্তান, এগুলো বলে তখন আর লাভ হবে না। কারণ আপনাদের সকলকে চিহ্নিত করে রাখা হচ্ছে যে আপনারা কারা কারা রক্তের সাথে বেইমানি করছেন। আরে কাকে কাকের গোস্ত খায় না? আর আপনারা আপনাদের ভাইদের যারা মারছে তাদের সহযোগিতা করতেছেন। তাদের সহযোগিতা কি হয়? চান্স দেন, মিছিল করুক, চলে যাক, পরে যে কোয়েন যে পাই না। আপনাদের কাছে তো আইনের বহু ধারা আছে, এর আগে অনেক কিছু করছেন না, এখন পারেন না কেন? সুতরাং একটু সাবধান হন। আর আমার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের যা ভাই বোনরা আছেন, তাদেরকে স্যালুট যে আপনারা আজকে যেমন সারা বাংলাদেশে 10-12টা মিছিল করছেন, আশা করবো আগামীতে 50, 100, 150 মিছিল হবে। তবে মিছিলের জনসংখ্যা আরও বাড়বে, মিছিলে আরও বেশি টেকনিক অ্যাপ্লাই করেন। যত বেশি টেকনিক তত বেশি উইন। আর একটা কথা মনে রাখেন, লাভ অ্যান্ড ওয়ার নাথিং ইজ ফেয়ার। ভালোবাসা এবং যুদ্ধে কোনো কিছুই বৈধ না, অবৈধ না, সবই বৈধ। ভালোবাসা এবং যুদ্ধে সব কিছুই বৈধ, কিন্তু বৈধতা আছে। ভালোবাসতে গেলে যেমন চুরি করে যাইতে হয়, দেখতে হয় আশপাশে, যুদ্ধের সময়ও কে আপন কে পর ওইটা দেখা যায় না, মাইরা দিতে হয় যে হা হা ওর সাথে আমার প্রেম আছে কিন্তু আপনার শত্রু, এখন মাইরা দিতে হয়। সুতরাং কোনো আইন মানে না। সুতরাং আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, সবকিছু চিন্তা করেন। হ্যাঁ, এখনো আমরা শান্ত আছি, ঠান্ডা আছি, মিছিল করছি, মিটিং করছি, জনসভা করে ফেলতে পারবে যে কোনো সময়। এতটুকুই এই মুহূর্তে। কিন্তু পুলিশ প্রশাসন এবং পুলিশ বাহিনীকে বলবো, খেপাইয়েন না। পাগল খেপাইলে বিপদ আপনাদেরই হবে, বিপদটা আপনাদেরই হবে, আর সেই বিপদটা হবে আরো বেশি। আমাদের দেশে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মশক নিধন কিভাবে করা যায় সেটা শিখবার জন্য আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে একটা দল আমেরিকার ফ্লোরিডায় যাবে এবং তারা শিখে আসবে কিভাবে মশা নিধন করতে হয়। সেখানে তো মশাও খুব একটা নাই, সেখানে কি শিখবে তারা, কেন যাবে? এবং প্রধানমন্ত্রীর দপ্তরে তারা নোট পাঠিয়েছে যে তারা মশক নিধন শিখবার জন্য ফ্লোরিডায় যাবে। ফ্লোরিডায় তাদেরকে একটা কোম্পানি নিয়ে যাবে, ঠিক আছে, কোম্পানির খরচেই নিবে, আমেরিকান কোম্পানি, এবং সেই কোম্পানির অধীনে আপনারা মশা নিধন করতে আমেরিকায় গিয়ে শিখার কি আছে? কি কারণে শিখবেন? প্রধানমন্ত্রীর দপ্তরে সেটা পাঠিয়েছে। প্রধানমন্ত্রী একটা চমৎকার জবাব দিয়েছেন যে বাংলাদেশের কোন ডোবা নালার পাশে বসে আপনারা দেখুন মশা যখন কামড় দিবে তখন কিভাবে মারতে হয়, কি করতে হয়, কি স্প্রে করতে হয়, অথবা হাতের কাজ করতে হয়, সেটা আপনি শিখে যাবেন। ঠিক আছে, তিনি এটাকে উৎসাহিত করেননি, এটা খুব ভালো লেগেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অকাজ করার জন্য তারা আমেরিকা যেতে চেয়েছে। যে কারণেই যাবেন, আপনি সিটি কর্পোরেশনকে বাদ দিয়ে 10 দিন ছুটি নিয়ে আমেরিকা যাবেন কেন? আমেরিকান কোনো কোম্পানি আপনাদেরকে টাকা দিলেও, সরকারের যদি কোনো টাকা পয়সা খরচ নাও হয়, তবুও আপনি ছুটি নিয়ে সরকারি দেশের কাজ বন্ধ করে আপনি আমেরিকায় যাবেন মশা মারার মশা কিভাবে নিধন করতে সেটা শিখতে যাবেন। এটা কিভাবে হয়? কিভাবে এই নোট প্রধানমন্ত্রীর দপ্তরে যায়? আরেকটি কথা, কিছুদিন আগে একটা হাসির খোরাক তৈরি করেছিল, সেটা হচ্ছে কি থাইল্যান্ড যাবে 13 সদস্যের একটি প্রতিনিধি দল ইংরেজি শিখার জন্য। থাইল্যান্ডে আপনি ইংরেজি শিখতে যাবেন?
চায়নায় আপনি ইংরেজি শিখতে যাবেন, জাপানে আপনি ইংরেজি শিখতে যাবেন? হোয়াই? আপনি এসব কথা মাথায় আসে কিভাবে আমি বুঝি না। আর সেগুলো নিয়ে আলোচনা হয় কিভাবে? মন্ত্রণালয়গুলো কি কাজ করে? এখন এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত। তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন, যে কথা বলেছেন, সেটাকে সাধুবাদ জানাই, যে ডোবানালার পাশে বসুন, আপনি মশা মারতে হয় কিভাবে শিখে যাবেন। ইংরেজি শেখার জন্য থাইল্যান্ড যাওয়া, এটা যে একটা মানে এটা, এই চিন্তা মাথায় আসে কিভাবে? এবং এগুলো এমন ভাবে নিরুৎসাহিত করা উচিত যাতে একটা দৃষ্টান্ত হয়। নেক্সট টাইম কোনো মন্ত্রণালয়, কোনো সিটি কর্পোরেশন বা কোনো প্রতিষ্ঠান যাতে এইসব চিন্তা ভাবনা তাদের মাথায় না আসে, এবং সেটা যাতে তারা প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে এগুলো যাতে সাহস না করে যে এই ধরনের দেশ ভ্রমণের চিন্তা ভাবনা তাদের যাতে মাথা না আসে। আরেকটি কথা বলতে চাই, এর আগে একবার কথা হয়েছে কি, মাটি খনন, পুকুর খনন শিখতে যাবে অন্য কোন দেশে, খিচুড়ি রান্না করা শিখতে যাবে অমুক দেশে। এটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, বিএনপি সরকারের আমলে হয়েছে, এখন আবার এই সরকারের আমলে শুরু হয়েছে। সো এইসব অথর্ব কর্মকর্তা যারা এইসব সিদ্ধান্ত নেন এবং মন্ত্রণালয়ে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করার মতো ধৃষ্টতা দেখান, তারা যাতে আর এই ধৃষ্টতা দেখাতে না পারে সেই জন্য একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত, যে ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের সিটি কর্পোরেশনের আপনি কাজ ফাঁকে দিয়ে 15 দিন আমেরিকায় ঘুরে আসবেন, ওয়াই? দেশের কাজ তো ব্যাহত হচ্ছে, সিটি কর্পোরেশনের কাজ ব্যাহত হচ্ছে, আপনি ছুটি নিয়ে কেন যাবেন দেশের মানুষকে বঞ্চিত করে? সেটা তো হয় না। কাজে যেহেতু হয় না, সেহেতু অযথা ইংরেজি শেখা, বাংলা শেখা, অমুক শেখা, চাইনিজ শেখা, এগুলো যদি প্রয়োজন হয় কোনো প্রতিষ্ঠানকে শিখাতে হবে যে আমাদের দেশ থেকে 10,000 শ্রমিক নিবে জাপানে, জাপানি ভাষা শিখতে আমরা জাপান যাচ্ছি, ইংরেজি ভাষা শেখার জন্য চায়না যাওয়া, এইসব চিন্তা, এগুলো হাস্যকর। থাইল্যান্ড যাওয়া হাস্যকর। তবে আমরা মাঝে মধ্যে হাসতে পারি, এটা একটা এই দিকটা, ভালো দিকটা আমরা দেখতে পারি যে আমাদের মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হয়েছে যে তারা পুকুর খনন কার্যক্রম দেখার জন্য সৌদি আরব যাবেন, পুকুর খনন কার্যক্রম দেখার জন্য মালয়েশিয়া যাবেন। এগুলো আমাদের হাসির উদ্রেক করে, এবং হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই হিসাবে ঠিক আছে যে আমরা হাসতে পারি। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা হাসির পাত্র নিজেদেরকে তৈরি করেন এবং হাস্যকর পাত্র হিসেবে পরিগণিত হন। কাজেই এইসব সিদ্ধান্ত যাতে না হয়, বাংলাদেশে মশা আছে, বাংলাদেশে মশা কিভাবে মারতে হয়, সবচেয়ে বড় কথা হলো সিটি কর্পোরেশন বা মন্ত্রণালয় সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই মশক নিধন করা সম্ভব। অন্য কোনো দেশের প্রযুক্তি, অন্য কোনো দেশ থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশের মশা নিধন করা যতটা না অসম্ভব, তার চেয়ে বেশি সম্ভব। দেশের মানুষ, দেশের প্রতিষ্ঠানগুলো যদি সদিচ্ছা প্রকাশ করে যে আমরা মশা নিধন করব, এখানে মারিং কাটিং, টাকা পয়সা লেনদেনের ব্যাপার রয়েছে। যারা মশা মারার ওষুধের ব্যবসা করে, যারা কয়েল বানায়, যারা স্প্রে তৈরি করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘুষ দেয়, এগুলো আমরা জানি, এগুলো আমরা শুনি। এবং তাদের স্প্রে দিয়ে তারা মশা মারে, মশা সেন্সলেস হয় কিন্তু মশা মরে না। আমরা কি করি, কয়েল জ্বালাই, মশা সেন্সলেস হয়ে গেছে। কি কারণ? কিছুক্ষণ পর আবার সে উঠে গেছে। মশার ওষুধে ভেজাল, স্প্রেতে ভেজাল। স্প্রে গুলো এমন ভাবে এই মন্ত্রণালয় সেগুলোর পারমিশন দেয়, বিএসটিআই সেগুলোর পারমিশন দেয়, মশা মরে না, মশা আহত হয়, মশা সুস্থ হইয়া আবার আমাদেরকে কামড়ায়, মশার রক্ত চুষে আমাদের। কাজেই এইসবগুলো বন্ধ করতে হবে। এত প্রতিষ্ঠান হয়ে গেছে, মশা মারার ওষুধ আবিষ্কার করেছে তারা, চায়না থেকে নিয়ে আসে, স্প্রে নিয়ে আসে, একবার এই মেশিন নিয়ে আসে, সেই মেশিন নিয়ে আসে। আবার সিটি কর্পোরেশন, হাসির ব্যাপার হইলো, সিটি কর্পোরেশন যে স্প্রে করে, বিরাট গগন বিদারী শব্দ। সিটি কর্পোরেশন মশার ওষুধ চিটাচ্ছে, ওখানে ওষুধ থাকে না, থাকে ধোঁয়া। এটা তো চিন্তা করতে পারে, ও তো ধোঁয়া ছাড়াচ্ছে মেশিনের উচ্চ শব্দে, এলাকার সরগরম করে দিচ্ছে। কি হয়েছে? সিটি কর্পোরেশন মশার ওষুধ চিটাচ্ছে। আসলে ওষুধ নেই, আসে সাউন্ড, আওয়াজ, গগন ভিতরে আওয়াজ আছে, আর ওই যে ধোঁয়া বাইর। আমরা মনে করি মশা খুব বিভিন্ন মশা বাড়িতে যে মারা যাবে। মশা মারা এত সহজ? মশা মারা হচ্ছে সদিচ্ছার প্রয়োজন,
যথোপযুক্ত ভাবে আপনি ডোবা নালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, মন্ত্রণালয়ের দায়িত্ব না, আমার, আপনার এবং আমার সামনে যারা আছেন তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজের ঘর, নিজের আশপাশ ডোবা নালা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেটা আমরা একদম আমাদের অবহেলায় আমাদের পরিবেশ আমরাই নষ্ট করি এবং সেখান থেকে মশা এবং আরো রোগ ব্যাধির উদ্ভব হয়। মশা মাছির মাধ্যমে রোগ ব্যাধি ছড়ায়, সেগুলো ছড়িয়ে যায়, সেগুলো আমাদেরকে অ্যাটাক করে। আমাদের সদিচ্ছা, প্রত্যেকের নাগরিক সচেতনতা প্রয়োজন, সরকারের সচেতনতা প্রয়োজন, সদিচ্ছার প্রয়োজন। লেনদেন, ঘুষ এগুলো বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। তবে আমরা আমাদের মশা আমরাই নিধন করতে পারবো, অথবা আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি মশা জন্মানোর কোনো ব্যাপার ঘটবে না। তবেই আমরা নগরবাসী বা সারা দেশবাসী শান্তিতে থাকতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্রে সেই রকম মশা নাই, কানাডাতে এরকম মশা নাই। মশা নাই কেন নেই? কারণ আশপাশ চারিদিক সুপরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে মশার উৎপত্তি স্থল সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডোবার নালাতে পলিথিনের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট এগুলো কোথাও কেউ ফেলে না। যেখানে পানি জমে থাকে সেখানে এইসব দেশের রাস্তাঘাটে কেউ এগুলো ফেলে না, নির্দিষ্ট জায়গায় ফেলে। এবং নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলতে পারি তাহলে আমরা এমনি ন্যাচারালি মশা নিধন করতে পারবো। যাই হোক, মশামুক্ত শহর, মশামুক্ত দেশ, মশামুক্ত ওয়ার্ল্ড, মশামুক্ত বাংলাদেশ, মশক মুক্ত বাংলাদেশ, এটা আর একটু সুন্দর হয়। মশক মুক্ত বাংলাদেশ আমরা চাই, আমরা সবাই ভালো থাকতে চাই। এবং মনে রাখতে হবে মশা এবং মাছির মাধ্যমে অনেক রোগ একজন থেকে আরেক জায়গায় ছড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়, একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায়। সেটি আমরা প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বলতে গেলে আরো অনেক কথা, কিন্তু সামনে যিনি আছেন তিনি হয়তো ছটপট করছেন। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে বলছি হয়তো আপনারা হয়তো চাচ্ছেন এই বেটা শেষ করে ডাকা, কিন্তু মশার গান, মশার যে অত্যাচার, মশার যে নির্যাতন, এই প্রাণীটার কেন জন্ম হইলে এটাই বুঝি না। কার স্বার্থে, কি কারণে মহান সৃষ্টিকর্তা মশক তৈরি করলেন সেটাও বুঝি না। মানুষকে এত কষ্ট দেয়, এত রোগ ব্যাধি জন্ম দেয়, এই মশা আমরা চাই না। আচ্ছা যাই হোক, যেহেতু হয়েছে আছে পৃথিবীতে, সেহেতু মশা উৎপত্তি যাতে না হয়, আমরা উৎপত্তি স্থলগুলো ধ্বংস করব এবং নেচারকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এক্সাম্পল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা উন্নত দেশগুলোতে কিন্তু মশা খুব একটা নেই, বিকজ অফ রাস্তাঘাট সব জায়গা পরিষ্কার এবং প্রত্যেকে স্কুল বয় থেকে শুরু করে একদম শীর্ষ পর্যায়ের যেই হোক না কেন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে, যেটা আমরা করি না।